নমস্কার বন্ধুরা, আজকে জেটেড বাংলা ভাষা থেকে ভাষা দক্ষতা অর্থাৎ ALS-RW স্কিলগুলো আলোচনা করব। তো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা থেকে কিন্তু অনেকটা MCQ আসে। তো দেখো, ALS-RW মানে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো এই চারটি দক্ষতা, অর্থাৎ লিসেনিং মানে আমরা সেটা করি শ্রবণ, স্পিকিং মানে বলি কথন, রিডিং মানে হলো পঠন এবং রাইটিং মানে লেখন। তাহলে এই লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং অর্থাৎ শ্রবণ, কথন আর হলো পঠন এবং লেখন, এই চারটে দক্ষতার মধ্যে কোনটা রিসেপটিভ এবং কোনটা প্রোডাক্টিভ, এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে। তো রিসেপটিভ স্কিল অর্থাৎ গ্রহণমূলক দক্ষতা, যেখানে আমরা কি করছি, কোনো কিছু গ্রহণ করছি। তাহলে কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে, যেমন এখন কোনো কিছু একটা শুনছি, ধরো কোনো একটা গান বা কোনো একটা স্টোরি, সেক্ষেত্রে আমরা যদি শুনি, তো শোনার মাধ্যমে আমরা কি করছি, গ্রহণ করছি সেটা কিন্তু আমি গ্রহণ করার ফলে এই দক্ষতাটাকে আমার কি হয়ে গেল, রিসেপটিভ স্কিল বা গ্রহণমূলক। এবার শোনার সাথে সাথে আমি যদি কোনো কিছু পড়ি, সেই জিনিসটা পড়ার মাধ্যমে সেটা কিন্তু হয়ে গেল রিডিং। এটা কি ধরনের দক্ষতা, রিসেপটিভ স্কিল বা গ্রহণমূলক দক্ষতা। তো রিডিং এবং লিসেনিং, যেটা শ্রবণ এবং পঠন, এই দুটো হলো রিসেপটিভ স্কিল অর্থাৎ গ্রহণমূলক দক্ষতা। এবার প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ স্কিল কাকে বলছি? প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ স্কিল মানে কি, যেখানে প্রোডাক্টিভিটি দেখা যাচ্ছে, অর্থাৎ উৎপাদকমূলক ক্ষমতা, বা এক্সপ্রেস করা মানে যেখানে প্রকাশ করছি, প্রকাশমূলক দক্ষতা। কোনো কিছু প্রকাশ করার মাধ্যমে, সেটা কিসের মাধ্যমে প্রকাশ করি? একমাত্র বলার মাধ্যমে, অর্থাৎ কথন বা স্পিকিং। কোনো কিছু আমি এখন বলছি, বলার মাধ্যমে কি আমার মনের ভাব যেটা এক্সপ্রেস করছি বা প্রকাশ করছি। আরেকটা কি লেখন বা রাইটিং, কোনো কিছু যখন লিখছি সেখানে কিন্তু আমি নিজে থেকেও কিছু এক্সট্রা অ্যাড করছি, এর ফলে কিন্তু সেটা আমার নিজস্ব কিছু জিনিস সেটা প্রকাশ করছি। তাহলে লিখন এবং কথন, যেটা স্পিকিং এবং রাইটিং, সেটা হলো কি ধরনের স্কিল, এক্সপ্রেসিভ বলছিস বা প্রোডাক্টিভ স্কিল। তো এই দুটো থেকে খুবই কোশ্চেন আসে যে রিসেপটিভ স্কিল এবং প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ স্কিল মানে গ্রহণমূলক দক্ষতা এবং প্রকাশমূলক দক্ষতা, এগুলোর মধ্যে কোনটা? ALS-RW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এর মধ্যে লিসেনিং আর রিডিং হলো রিসেপটিভ স্কিল এবং স্পিকিং আর রাইটিং হলো কি ধরনের, প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ স্কিল। হলো বাংলার সাথে সাথে ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে বাংলা টার্মগুলোর সাথে শ্রবণের সাথে সাথে অন্য অন্য মানে অনেক রকম টার্ম দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে ইংলিশ টার্মগুলো মনে রাখলে ইজি হয়। এবার দেখো, রিসেপটিভ এবং প্রোডাক্টিভ স্কিলসটা আলোচনা করার পর এবার চারটি দক্ষতা যেগুলো মানে মেজর আর কি, এগুলোরই আমরা ডিটেলটা আলোচনা করব। তো দেখো, শ্রবণ যেটা বা লিসেনিং, সেটাকে কি বলি? শোনা এবং অর্থ অনুধাবন করা। অর্থাৎ শুধুমাত্র কোনো কিছু বিষয় যদি আমরা শুনলেই কিন্তু সেটা আমরা পুরোপুরি কিন্তু শোনা হলো না, মানে শুধু শোনা মানে আমি কিন্তু এমনি শুনলাম, সেটা কিন্তু আমি কাজে লাগালাম না। কিন্তু যখন আমি সেটাকে যে প্রপারলি সেখান থেকে অর্থ অনুধাবন করতে পারবো, তখন সেটা কিন্তু পুরোপুরি শোনা হয়ে যাবে। অর্থাৎ এটা প্রথম দক্ষতা। তো কোনো কিছু জিনিসকে আমি যদি পুরোপুরিভাবে শুনি এবং সেখান থেকে অর্থ বের করি, সেটা হলো লিসেনিং বা শ্রবণ। এবার পরীক্ষায় অনেক সময় পেডাগজি থেকে কোশ্চেন থেকে যে শ্রবণ উন্নত করতে গেলে আমাদের কি করতে হয়। এবার শ্রবণ উন্নত ক্ষেত্রে আমরা কি বলি, বাচ্চাদের ক্ষেত্রে উন্নত করতে গল্প বলা, তারপরে শ্রুতিলিপি এবং আবৃত্তি উপযোগী। আচ্ছা দেখো, শিশুরা অনেক সময় কি হয়, ক্লাসে বসে মনোযোগী হয় না, অনেক সময় জানালার দিকে তাকিয়ে থাকে বা অন্যান্য নিজেদের মধ্যে গল্প করে। এবার কোনো কিছু টিচার হিসেবে যদি কিছু একটা বলা হয়, তাদের মধ্যে সেই অ্যাটেনশনটা তৈরি করার জন্য, সে তোমার কথাগুলো শুনবে, সেই শোনার জন্য তাকে মানে কিভাবে তার আগ্রহটা তৈরি করবে। তো এই টাইপেরই কোশ্চেনগুলো থাকে পেডাগজি হিসেবে। তো আমরা যদি কোনো টপিক যদি শুরু করি, তার আগে যদি একটা গল্পের মাধ্যমে যদি শুরু করি, তখন কি হবে, তাদের মনটা হঠাৎ করে আকৃষ্ট হবে এবং তারা বলবে না, ইন্টারেস্টিং একটা ফিল করবে। যেখানে কি একটা গল্পের মাধ্যমে সেই টপিকটা যখন বলবে, তখন বলবে না, গল্পটা শুনি, গল্পটা তো দারুণ, এরকম।
আবার কি শ্রুতিলিপি, সেটা ডিকটেশনের মাধ্যমে যদি কিছু বলা হয় সেটা শুনে শুনে সেটা তারা মনে রাখতে পারছে। আবার অনেক সময় আবৃত্তি, কোনো কিছু নর্মালি পড়ছে কবিতা, যে যখন সেটাকে ক্লাসে প্রেজেন্ট করা হচ্ছে আবৃত্তি হিসেবে, সুর হিসেবে, তখন ওখানে বাচ্চারা কিন্তু ইন্টারেস্ট পেয়ে গেল এবং তখন সেই জিনিসটার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হলো এবং অ্যাটেনশন দিল। তাহলে এই যে শ্রবণ দক্ষতাটা যদি উন্নত করতে চাওয়া হয়, তাহলে কি করতে হবে, সেখানে গল্পের মাধ্যমে আমাদেরকে কোনো কিছু জিনিসটা পড়াতে হবে, শ্রুতিলিপির মাধ্যমে এবং আবৃত্তিটা এগুলোর মাধ্যমে। তাহলে আমরা শিশুদের মধ্যে কি শ্রবণ দক্ষতাটা উন্নত করতে পারবো। হলো। তারপর কথন বা স্পিকিং কি, সঠিক উচ্চারণে স্পষ্ট ভাব প্রকাশ। এবার যদি বাচ্চাদের মধ্যে উচ্চারণটা যদি স্পষ্ট না হয়, তখন কিন্তু অনেক ক্ষেত্রে তারা অনেক কিছু উচ্চারণ বানান এগুলো ভুল করে। এবার ছোটবেলা থেকেই তাদেরকে সেই স্পিকিংটা, বা অনেকের ক্ষেত্রে অনেকে কিন্তু এই উচ্চারণ ভুলভাবে করে তাদের মধ্যে এই মানে বলার যে দক্ষতাটা সেটা কিন্তু তৈরি হয় না। তো সেই দক্ষতাটা তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, তাদেরকে কথোপকথন, মানে তাদের সঙ্গে যদি কনভারসেশন করা হয়, এবার সহজে টিচারের সাথে করতে চাইবে না। যদি তুমি ফ্রেন্ডলি ব্যবহার করো, তার সঙ্গে কি হবে, টিচার হিসেবে তারা মনে করবে যে না, আমার সাথে মানে বন্ধুত্বের মতো করছে, তাহলে অনেকটা কিছু বলা যাবে। তো টিচারের সাথে তারা শেয়ার করবে এবং তার ফলে তাদের মধ্যে কথার যে মানে বলার ভঙ্গিমাটা, সেটা কিন্তু অনেকটাই বিকাশ হবে। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু কথোপকথন, বা তাদেরকে যদি আমরা বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়, তো সেগুলোতে যদি যারা অনেক সময় ইন্ট্রোভার্ট হয়, অনেক সময় মানে ক্লাসে বা বাড়িতে সবসময় চুপচাপ থাকে, তো তারা যদি প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে, একে অপরের দেখে কিন্তু অনেকটা শিখতে পারবে এবং বলার কনফিডেন্সটা তাদের তৈরি হবে। নাটক এবং চরিত্র অভিনয় বা রোল প্লে, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রোল প্লের মাধ্যমে বাচ্চারা খুব আগ্রহী হয় এবং তাদের যে বলার যে ভঙ্গিমাটা, বেশিরভাগ ক্ষেত্রে তারা এগুলোতে ইন্টারেস্ট হয় এবং পার্টিসিপেটও করে। তো এই অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে কিন্তু আমরা স্পিকিং বা কথন দক্ষতাটা বাড়াতে পারবো শিশুদের মধ্যে। তো কোশ্চেনগুলো পেডাগজি থেকে এই ধরনেরই থাকে, চাইল্ড সেন্ট্রিকই যেহেতু। তো শিশুদের মধ্যে কি করে যে আমরা শ্রবণ দক্ষতা, স্পিকিং বা কথন দক্ষতা তাদের মধ্যে বাড়াবো, সেই ধরনের কোশ্চেন থাকে। তো শ্রবণ উন্নত করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের গল্পের মাধ্যমে, আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে, এইসবের মাধ্যমে তাদেরকে কিন্তু আমরা মানে শ্রবণ দক্ষতাটা বাড়াতে পারি। আর কথন বা স্পিকিং যেটা, সেটা কিন্তু বিভিন্ন রকম অভিনয়, নাটকের মাধ্যমে, যাতে তারা এক্সপ্রেস করতে পারে নিজের মনের কথাগুলো পরিষ্কার করে। তো সেই ক্ষেত্রে বিতর্ক প্রতিযোগিতা, নাটক, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক বাচ্চারা দেখবে ছোটবেলা থেকে এক্সপ্রেস করতে পারে না, বড় হয়েও কিন্তু মানে ইন্ট্রোভার্ট হয়, কারণ অনেক সময় কে কি বলবে এসব ভেবে। তাদের মধ্যে আমাদের ছোট থেকে স্পিকিং দক্ষতাটা কিন্তু যাতে বৃদ্ধি পায়, সেটা কিন্তু দেখতে হবে। তারপরে আছে পঠন বা রিডিং। এবার রিডিং দক্ষতা যদি মানে আমরা কি করি, তাদের মধ্যে বাড়াতে চাই, তো তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারেস্টিং। এবার দেখো, আগেকার বইগুলো ছিল অনেক সময় মানে সাদা কালো টাইপের, কিন্তু এখনকার অনেকই কালারফুল। এবার কালারফুল হলে তারা সেই জিনিসটা পড়তে আগ্রহী হবে। এবার যত কালারফুল ইমেজ যতটা হবে, তত কিন্তু তাদের মধ্যে পড়ার আগ্রহটা তৈরি হবে এবং ধীরে ধীরে পড়তে পড়তে তাদের পঠন দক্ষতা কিন্তু বাড়বে। এবার পঠন দক্ষতার ক্ষেত্রে দেখো, পঠনের কিন্তু এখানে কয়েকটা ভাগ আছে, সেই ভাগগুলো থেকেও কোশ্চেন আসে। সরব পাঠ বা লাউড রিডিং। এবার সরব পাঠ কাদের জন্য উপযোগী, এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে এই জায়গার কনসেপ্টগুলো ক্লিয়ার করা দরকার। তো সরব পাঠ বা লাউড রিডিং কি করে, এর ফলে সঠিক উচ্চারণ, যদি জোরে জোরে কোনো কিছু মানে শিশুদের যদি জোরে জোরে পড়তে বলা যায়, যেমন ছোট যারা বাচ্চা, তারা কবিতা টবিতা জোরে জোরে এরকম মিলিয়ে মিলিয়ে পড়ে, হাট্টিমা টিম টিম এরকম করে করে। এর ফলে কি হয়, তাদের উচ্চারণটা কিন্তু সঠিক হয় এবং জ্যোতি চিহ্ন, যে কোথায় থামতে হবে, কোথায় একটা লাইন কবিতা শেষ হলো, কিছুক্ষণ পরে আরেকটা লাইন শুরু হবে, তো এই ইয়েগুলো তাদের মধ্যে কিন্তু তৈরি হয়, সঠিক উচ্চারণ এবং জ্যোতি চিহ্নের যে ব্যবহার। তো কিন্তু এটা কি প্রাথমিক স্তরে উপযোগী। এই পাঠটা দেখো, প্রাথমিক স্তরে কিন্তু তুমি লাউড রিডিং বা সরব পাঠটা উপযোগী করে তুলতে পারবে। এবার যারা মানে বড় ক্লাসে, তাদের ক্ষেত্রে যদি, বা লাইব্রেরিতে যারা পড়ছে, তারা যদি জোরে জোরে পড়ে, তাহলে কি সেটা কি তাদের মানে সেভাবে কাজে লাগবে না। শুধুমাত্র প্রাথমিক স্তরের ক্ষেত্রে কিন্তু এই পাঠটা উপযোগী। এবার নীরব পাঠ বা সাইলেন্ট রিডিং, সেটা কি করে, সেটাতে দ্রুত পাঠ করা যায়। নীরব পাঠে কিন্তু অনেক স্পিডে পাঠ করতে পারবে এবং গভীর অর্থ বোঝা যায়, গভীর অর্থটা তাড়াতাড়ি বোঝা যাবে। আর এটা কি, এবার দেখো, বাচ্চারা তো নীরব পাঠ করতে পারে না, কারণ নীরব পাঠ করলে তুমি টিচার হিসেবে তার ভুলগুলো ধরে দিতে পারবে না, বা কোথায় উচ্চারণে কোথায় সমস্যা হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে না। কিন্তু উচ্চ প্রাথমিক স্তরে তাদের যেহেতু বানান টানানগুলো মোটামুটি ঠিক আছে, এবার তারা কিন্তু এইভাবে নীরব পাঠের মাধ্যমে তারা গভীর অর্থটা, এখানে কিন্তু ওভারঅল অর্থটা বোঝার জন্য নীরব পাঠটা খুব ইম্পর্টেন্ট এবং উচ্চ প্রাথমিক স্তরে উপযোগী। এবার লাইব্রেরিতে পড়ছে, থোড়ি না সরব পাঠ বা লাউড রিডিং করবে, সেখানে সবাই সাইলেন্সলি পড়ে, তো সেখানে ক্ষেত্রে
কি হবে যে গভীর অর্থ বোঝার জন্য বা দ্রুত পাঠের জন্য উচ্চ প্রাথমিক স্তরে কিন্তু এই নীরব পাঠটা উপযোগী। তারপরে আছে নিবিড় পাঠ এবং ব্যাপক পাঠ। নিবিড় মানে ইন্টেন্সিভ রিডিং আর ব্যাপক মানে এক্সটেন্সিভ রিডিং। নিবিড় বা ইন্টেন্সিভটা দেখো, নিবিড় মানে কি, মানে আমরা এখানে কি করি, গভীর মনোযোগ দিয়ে পড়ি, নিবিড় হয়ে আছে, নিবিড় কথাটার মানেই তাই। তাহলে প্রতিটা শব্দের সুনির্দিষ্ট অর্থ বোঝার পাঠ। যেখানে ধরো পাঠ্য বইয়ের ক্ষেত্রে যেমন পরীক্ষার সময়, পরীক্ষার আগে আমাদের ভালো করে জিনিসটা মানে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হয়, প্রতিটা শব্দের এখানে অর্থ বুঝতে হবে, তাহলে আমাকে সেখানে ভালো করে মন দিয়ে পড়তে হবে। তো সেটা হলো ইন্টেন্সিভ রিডিং অর্থাৎ নিবিড় পাঠ। আর যদি ব্যাপক মানে এক্সটেন্সিভ মানে শুধুমাত্র নিজের, দেখো অনেক সময় আমরা এমন কিছু বই পড়ি, গল্পের বই বা উপন্যাস বলতে পারি, যে কোনো ধরনের গল্পগুচ্ছ হোক, বা অনেকে শরৎচন্দ্রের পছন্দ করে, অনেকে বিভিন্ন রকম, বা ইংলিশেরও শেক্সপিয়ারের যেগুলো অনেক উপন্যাস এরকম। তো সেক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় আনন্দের জন্য আমাদের কিন্তু সেটা কিন্তু পরীক্ষার সিলেবাসে আসবে না, যে পরীক্ষাতে আসবে না যে গল্পগুচ্ছের এই ইয়েটা থেকে বা ওইটা থেকে, কিন্তু তাও আমরা অনেক সময় ওগুলো পড়ি, কারণ নিজের আনন্দের জন্য বা সার্বিক অর্থ বোঝার জন্য সেটা কিন্তু পড়ি। তো সেক্ষেত্রে যেটা নিজের আনন্দের জন্য যেটা পড়ছি সেটা হলো এক্সটেন্সিভ রিডিং বা ব্যাপক পাঠ, যেটা আমাদের সুনির্দিষ্ট অর্থ বোঝার জন্য সেটা কিন্তু নিবিড় পাঠ বা ইন্টেন্সিভ রিডিং। তো উদাহরণগুলো ভালো করে দেখবে, এখান থেকেই কোশ্চিন আসে যে গল্প বা উপন্যাস সেটাকেই আমরা নিজের কি জন্য পড়ছি, আনন্দের জন্য পড়ছি, সেটা হলো এক্সটেন্সিভ রিডিং বা ব্যাপক। আর যেটা একদম অর্থ বোঝার জন্য সুনির্দিষ্ট গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ছি সেটা হলো ইন্টেন্সিভ রিডিং বা নিবিড় পাঠ হলো। আর দুটো আছে এখানে, এবার দেখো স্কিমিং অ্যান্ড তারপর একটা স্ক্যানিং। তো স্কিমিংটা হলো কি বলেছে, দ্রুত সারসংক্ষেপ গ্রহণ বা ভাসমান পাঠ। এবার দ্রুত সারসংক্ষেপ, আমাদের ধরো কোনো কিছু পাঠ্যের একটা প্রতিটি শব্দ পড়ছি না আমি, সেখানে যেমন পেপার রেখেছে, পেপার অনেকে কিন্তু স্কিমিং করে, মানে দ্রুত পড়ার জন্য ওভারঅল আমরা হেডলাইনগুলো দেখি না, যে হেডলাইনগুলো দেখে বুঝে গেলাম ও এইটা এরকম, কোনো কিছু জিস্ট বানানোর জন্য বা জেনারেল আইডিয়া, যেখানে জেনারেল আইডিয়া বা মূল বিষয়বস্তু মেন থিম বোঝার জন্য, যে এই খবরের হেডলাইন দেখে আমি বুঝলাম যে এই খবরটা এটা, আমাকে পুরো খবরটা কিন্তু ডিটেলে পড়তে হলো না। তো সেক্ষেত্রে আমি কি করব, স্কিমিং করব, যখন চোখ বুলিয়ে নেব সেক্ষেত্রে জেনারেল আইডিয়া বোঝানোর জন্য, তো সেটা হলো স্কিমিং। বা গল্প বা অনুচ্ছেদ আসলে কি নিয়ে লেখা হয়েছে তার সংক্ষেপে জানা, ধরো কোনো একটা গল্প তোমার মানে খুব মানে শখ যে একদম ওভারঅল আমি জানবো, অতটা শুনবো না, তো সেক্ষেত্রে কি হবে, গল্প বা অনুচ্ছেদটা যদি আমি ভাসমান পাঠ বা ভাষা পাঠও এটাকে বলি, যেখানে জেনারেল আইডিয়া নেওয়ার জন্য আমি প্রতিটি শব্দ না পড়ে দ্রুত পড়বো, সেটা হলো ফাস্ট রিডিং। আর এটা টপ ডাউন অ্যাপ্রোচ হলো। যেমন আরো উদাহরণ আছে, এই যে যেটা বললাম খবরের কাগজে হেডলাইন পড়েই আমি খবর বুঝতে পারলাম, বইয়ের পেছনে সারসংক্ষেপ বা সূচিপত্র দেখা। পরীক্ষার আগে বাংলা পরীক্ষাতে আমরা কি করতাম, এবার পরীক্ষার আগে রাতে তো বাংলা পুরোপুরি নোট পড়া সম্ভব হতো না, তখন কি করতাম, প্রত্যেকটা টপিকের সারসংক্ষেপ বিষয়বস্তুটা পড়ে চলে যেতাম, এবং বিষয়বস্তু থেকে পড়ে যে ধরনের কোশ্চিন আসুক ওই বিষয়বস্তুর উপরই লিখে দিতাম। তাহলে এটা তখন কি করতাম, এটা স্কিমিং করতাম, মানে ওভারঅল আমি পড়ে যেতাম, জেনারেল আইডিয়া নিয়ে যেতাম, স্পেসিফিক কোশ্চিন ধরে ধরে পড়া কিন্তু সম্ভব হয় না। জিস্ট, মেন আইডিয়া, জেনারেল ওভারভিউ, ওভারঅল সামারি, এই ট্যাগ ওয়ার্ডসগুলো যদি থাকে সেটাই বুঝে যাবে যে ওটা কিন্তু স্কিমিং এর কথা বলছে। বোঝা গেল। এক্সটেন্সিভটা হলো বললাম এনজয়মেন্টের জন্য, আর হলো ইন্টেন্সিভ মানে গভীরভাবে কোনো নির্দিষ্ট অর্থ বোঝার জন্য পাঠ্য বই থেকে পড়ি। স্কিমিংটা বললাম জেনারেল ওভারভিউ বা ওভারঅল সামারি। আরেকটা আছে স্ক্যানিং, এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে কিন্তু খুবই কোশ্চেন আসে। স্ক্যানিং মানে কি, আমরা স্ক্যান করছি, যেমন নির্দিষ্ট তথ্য, যদি একটা স্পেসিফিক তথ্য ডিকশনারিতে ধরো কোনো একটা অর্থ খুঁজবে, ওই ডিকশনারিতে পুরো ডিকশনারি কেউ ভাবে খুঁজবে না, তুমি স্পেসিফিক অর্থ খোঁজার জন্য কি করবে, পাঠের এখানে পুরো অর্থ তোমাকে বুঝতে হবে না, কেবল একটা যে মানে শুধুমাত্র আমি যদি একটা ডিকশনারি ওয়ার্ড খুঁজবো সেই ওয়ার্ডটাই আমি মানেটা দেখবো, আমি 10টা ওয়ার্ডের মানে কিন্তু সেখানে দেখবো না। তো স্পেসিফিক ডিটেল, স্পেসিফিক ইনফরমেশন যদি খুঁজে বের করতে চাই, সেখানে যদি দ্রুত চোখ চালানো হয় সেটাকেই বলি স্ক্যান করে যাচ্ছি ওভারঅল। এই যেমন ওই যে চিট্টি রোবটটা কি করছিল, ওভারঅল স্ক্যান করে যাচ্ছিল। তো সেরকমই স্ক্যানের মাধ্যমে যে আমরা যদি স্পেসিফিক ইনফরমেশন, স্পেসিফিক ডিটেল যদি খোঁজার চেষ্টা করি, যেমন একটা ধরো তারিখ, জন্ম তারিখ, কোনো একটা নাম, যেমন ওই যে মেরিট লিস্টের র্যাঙ্ক থাকে, মেরিট লিস্টে আমাদের সবার কি নাম খুঁজি, যে এত 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 কে কি পেয়েছে খুঁজি না, নিজের নামটা শুধুমাত্র খুঁজে দেখি যে এইটা আমার নামটা কোথায় আছে। তো সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি কি করছি, স্ক্যানিং করছি, স্পেসিফিক ফোকাস বটম আপ অ্যাপ্রোচ। এটা হলো স্ক্যানিংটা হলো বটম আপ, আর হলো ইয়েটা যেটা স্কিমিং সেটা হলো টপ ডাউন। এগুলো সিডিপি যখন ডিটেলে আলোচনা করবো তখন এই বটম আপ টপ ডাউনটা করবো।
তো এবার দেখো ডিকশনারিতে কোনো নির্দিষ্ট অর্থের যদি খুঁজি আমি, যেমন বললাম ডিকশনারিতে কোনো নির্দিষ্ট অর্থ, তার সেক্ষেত্রে আমরা স্ক্যানিং করব ট্রেন বা বাসের টাইমটা, নির্দিষ্ট টাইম মানে দেখবো যে কখন ট্রেনটা আসছে। আর যদি কোনো স্থান বা নিজের মেরিট লিস্টের র্যাঙ্ক যদি খুঁজতে চাই সেক্ষেত্রেও স্পেসিফিক ইনফরমেশন দেখবো জন্য আমরা কি ব্যবহার করবো, স্ক্যানিং। তো আশা করি এই পঠনের পার্টটাতে ক্লিয়ার হলো। আর একটা ছিল হলো লেখন, সেটা লেখন বা রাইটিং। সেটা লেখন মানে কি, আমরা যদি ভাবনাকে সুন্দর বা ব্যাকরণসম্মতভাবে লিখে প্রকাশ করি, যে ভাষার শেষ এবং জটিলতম রূপ, মানে লেখনের মাধ্যমে আমরা কি করি, কোনো কিছু এক্সপ্রেস করি, এক্সপ্রেসে সেখানে ব্যাকরণসম্মতভাবে লিখি। কারণ যদি মানে মুখে বলা কথা আর লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেখানে একটা ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের পরিষ্কারভাবে লিখতে হয়। তো সেটাই লেখন দক্ষতা কি করে মানে বাড়ানো যায়। লেখন দক্ষতা আমরা যতটা লিখবো, যত বেশি মানে লেখার এক্সপ্রেস করব, তত বেশি আমাদের ভুল ভ্রান্তিগুলো কিন্তু বানান থেকে শুরু করে শব্দের ব্যবহার, সেগুলো কিন্তু আমাদের অনেকটাই মানে বেটার হবে। তো ওই জন্য আমরা মানে লেখন দক্ষতা যত বেশি লিখবো, সেটার মাধ্যমে আমরা লেখন দক্ষতাকে প্রকাশ মানে বেশি করতে পারবো। তো এই ভাষা দক্ষতা থেকে কিন্তু কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এবং এই জায়গার কনসেপ্টগুলো ওভারঅল বুঝে নিলে এরপরে যে মানে কনসেপ্ট সিরিজের পরে যদি পিআইকিউ সিরিজগুলো করি, তো সেগুলোতে প্র্যাকটিস হলেই তোমাদের কিন্তু এই কনসেপ্টগুলো হয়ে যাবে। তো আশা করি এই পার্টটা বোঝা গেল। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।